জুলাই সনদের চূড়ান্ত সুপারিশ আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আজ সকালে কমিশনে আবারও বৈঠক রয়েছে। আজকের বৈঠকে আলোচনা হবে নির্ধারিত সময়ে আগামী সংসদ সংস্কার বাস্তবায়ন না করলে কি হবে তা নিয়ে একটি উপায় এবং আগামী সংসদে কিভাবে উচ্চকক্ষ গঠন করা যায় সেটা নিয়ে। এই দুটো বিষয় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সনদ বাস্তবায়ন ঐক্যমত্য কমিশনের সুপারিশে রূপরেখা অনুযায়ী প্রথমে একটি আদেশ জারি করা হবে। সেই আদেশের ভিত্তি হবে গণ অভ্যুত্থান। আদেশটির নাম হবে জুলাই সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। সেটার অধীনে গণভোট নিয়ে একটি অধ্যাদেশ করা হবে। এর ভিত্তিতে হবে গণভোট। গণভোটে হাঁ জয়ী হলে ঐক্যমত্য কমিশন যেভাবে সংবিধান সংস্কার প্রস্তাব তৈরি করেছে সেভাবেই তা বাস্তবায়িত হবে। আর গণভোটে সংস্কার প্রস্তাব পাশ হলে আগামী সংসদেই পিআর পদ্ধতিতে আইনসভার উচ্চকক্ষ গঠন করার সুপারিশ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওদিকে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষভাবে আয়োজনে ৩০ অক্টোবর সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের শেষ সময় নিয়ে ইসি জানাচ্ছে, দল নিবন্ধনের বিষয় অগ্রগতি নিয়ে মাঠ পর্যায় থেকে পাওয়া কিছু বাড়তি তথ্যের পর্যালোচনা চলছে। এই সপ্তাহের ভেতরে তা চূড়ান্ত করা হবে। ওদিকে ডিসেম্বর মাসে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কমিশন। মতবিনিময় এবং প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। মূলত এটি এই সভার উদ্দেশ্য। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্য নির্বাচন কমিশনাররা এতে উপস্থিত থাকবেন। অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে এই সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেপ্টেম্বর থেকে চলছে বিভিন্ন অংশীজনের সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ। জুলাই আন্দোলনের আগে এবং পরে আন্দোলন কিংবা রাজনীতিতে নারীর অংশগ্রহণ কি বার্তা দিচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন, সাইবার আক্রমণ রাজনীতিতে নারীদের পিছিয়ে দিচ্ছে। তাদের আশঙ্কা এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। অবশ্য ভিন্ন মত দিচ্ছেন কেউ কেউ। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। সরাসরি কতজন নারী প্রার্থী হয় জাতীয় নির্বাচনে? বাংলাদেশের সব সংসদে চোখ রাখলেই দেখা যায় সেই চিত্র। সংরক্ষিত আসনের বাইরে নারীদের অবস্থান নেই বললেই চলে। জুলাই আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই বলছেন যে আদর্শে আন্দোলন হয়েছে, এখন তার বিপরীত চিত্র চলছে। এখনও রাজনীতিতে নারীকে দেখা হয় বাঁকা চোখে। সাইবার স্পেসে আগের তুলনায় নারীদেরকে অনেক বেশি অ্যাটাক করা হচ্ছে। আমার মনে হয় যে আমাদের জাতীয় নির্বাচনে এই যে নারী নেতৃত্ব আসছে না, এটা একটা বড় ফ্যাক্টর আমি মনে করি। একই আসনে যদি নারী এবং পুরুষ দুজন প্রার্থী থাকে তাহলে পুরুষদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে যারা মানে তাদের নারী প্রতিনিধিদেরকে তাদের সামনের যে ওগুলোতে আসতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা আনে না। এটা একটা কারণ হতে পারে। এত বাধা পেরিয়ে যারা সামনে এসেছেন তারাও দিতে পারলেন না কোনো সুখবর। তারা মনে করছেন বড় বাধার নাম সাইবার আক্রমণ। বাংলাদেশের প্রেক্ষাপটটাই এমন যেখানে নারীদেরকে সবসময় মনে করা হয় যে নারীরা এটা পারবে না, নারীরা ওটা পারবে না। আমাদের যে বর্তমান অবস্থান এটা কিন্তু মোটেই নারী বান্ধব নয়। আমাদের যে রাজনৈতিক দলগুলো সেগুলো মোটেই নারী বান্ধব নয়। আরপিওর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দলগুলোর 33% সিট হচ্ছে নারী প্রতিনিধিদেরকে দেওয়ার একটা বিধান করা হয়েছিল। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ওই আরপিওর বিধানটা তো একে তো মানা হয়নি, তার উপর দিয়ে 33% করার যে সময়সীমা সেটা ২০৩০ সাল থেকে ২০৪৩ সাল করে দেওয়া হয়েছে। অবশ্য ভিন্ন মত দেন কেউ কেউ। গণ অভ্যুত্থানটা দেখে এসেছি, সেখানে নারীরা ফ্রন্টলাইনে ছিল। তখন যদি নারীর ডাকে আপনি রাজপথে নেমে আসতে পারেন, অবশ্যই আপনি বুঝে গিয়েছেন বা আমরা জাতি বুঝে গিয়েছে যে নারীরা আসলে নেতৃত্বের জায়গাটাতেও অনেক ভালো পারফর্ম করবে এবং নেতৃত্বের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই দিক থেকে আমি মনে করি যে সামনের ইলেকশনে নারীদের ক্যান্ডিডেসি আরও বাড়বে। তবে সবাই মনে করেন পুরুষতান্ত্রিকতা ও সমাজের নেতিবাচক মানসিকতা না কমলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়বে না। রায়হান কবির, ৭১, ঢাকা। দর্শক, রোববার ঢাকায় মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের মরদেহ শরীয়তপুরের নলিয়াবাড়ি উপজেলার মুক্তাচর ইউনিয়নের
ঈশ্বরকাটি গ্রামে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তার জানাজা সম্পন্ন হয় এবং তার দাফনও সম্পন্ন হয়। বাকি খবরটা জানার চেষ্টা করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকবি শহীদুল ইসলাম পাইলট। একটু জানাবেন আসলে সকাল থেকে কি কি হলো এবং কোথায় দাফন করা হলো আবুল কালামকে, এখন পর্যন্ত আসলে স্থানীয়রা কি বলছেন এবং সার্বিক চিত্রটা আমাদেরকে একটু জানাবেন। রাকিব, আমি এখন আবুল কালামের বাড়িতে আছি। যে আসলে এই এলাকার যারাই আছে তারা এই আবুল কালামকে নিয়েই আজকে এই শোকের মাতম, এবং সকাল থেকেই তারা রাতে লাশ পৌঁছেছে, কিন্তু সকাল থেকে তারা এই বাড়ির চতুর্পাশে ভিড় জমানো, তাদের সাথে সান্ত্বনা দিতে আসা, কান্নাকাটি, হই হুল্লোড় এগুলো ছিল। তবে সকাল 9টায় নির্ধারিত সময় এই শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেশ্বর ইউনিয়নের ঈশ্বরকাটি গ্রামের এই তার বাড়ির 100 ফিট দূরে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণেই তার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার পরে তার এখান থেকে প্রায় রাস্তা একটু দূরে থাকার কারণে, মানে ঘুরে যাওয়ার কারণে 5 কিলোমিটার দূরে উপজেলার পৌরসভা কবরস্থানে তাকে শেষ সমাধি মানে যা দাফন সম্পন্ন হয়েছে। তার এখানে বাড়িতে আমি যা জানতে পারলাম, তার স্ত্রী আছে আর 2টি সন্তান আছে। ছোট যে 2টি সন্তান, ছেলে আছে আব্দুল্লাহ 3 বছর বয়স আর ফারি আছে 2 বছর বয়স। মা ও তার আত্মীয় স্বজনরা আসলে তার এই আবেগে ও কান্নায় ভেঙে পড়েছে। আসলে তাদের বাচ্চাদের কারা দেখবে, এবং তার স্ত্রীও তাও 2টি বাচ্চা নিয়ে তারা আসলে অসহায়, আগামী দিনগুলো কিভাবে পার করবে এই নিয়ে তারা দুশ্চিন্তা এবং স্বামীকে হারানোর বেদনায় এই বাড়িটি আসলে শোকাহত হয়ে আছে এবং কেউ কোনো কথা বলতে চাচ্ছে না। এটা নিথর অবস্থায় আছে, যে আসলে মানুষ জীবিত থাকার পরেও তাদের মুখ বন্ধ হয়ে যায়, সেই অবস্থায় আছে। আমরা তার স্বজনের সাথে একটু কথা বলবো। যে আমরা এর আগেও কথা বলেছি যে মেট্রো রেল কর্তৃপক্ষকে তারা দায়ী করতেছে যে মেট্রো রেল চালু হওয়ার পরে এটা হয়তো তারা তদারকি বা তাদের যে যান্ত্রিক ত্রুটি হতেই পারে, সেই ক্ষেত্রে তারা তদারকির অবহেলা ছিল বলে তারা আত্মীয় স্বজন অনেকেই বলেছে। ওই আবুল কালামের চাচার সাথে, ভাইয়ের সাথে যারাই বাড়ির প্রতিবেশী ছিল সকলের সাথে কথা হয়েছে, এবং তাদের এখানে আমরা দেখতেছি যারা চুপচাপ শোকাহত অবস্থায় কান্না পরে তারা একেবারে কি বলবো, কথার মুখ দিয়ে বের হয় না। তারপরও তাদের সাথে আমি একটু কথা বলি যে আসলে তাদের সমাধির পরে তাদের অনুভূতির বিষয়ে কি একটু জানতে চাই। আসলে আপনি আবুল কালামের কি হন, আর আপনার কি ওর বাচ্চা তো আছে 2 জন, এবং এই ব্যাপারে একটা ছেলে 3 বছরের, 4 বছরের, একটা মেয়ে 3 বছরের। ওরা কেমনে বাঁচবো, তার বউ কেমনে বাঁচবো, এটা আপনারা এটা নিবেন সরকারের কাছে থেকে। এটা আপনার কাছে আমাকে দাবি আর কি, এটা দেখবো। আমরা জানতে পারলাম যে আসলে তার আত্মীয়র সাথে তার অনুভূতি তো আমরা এর আগেও কথা বলেছি, তারপরও তারা সেই অনেকগুলো তথ্য জেনে নিলাম শহীদুল ইসলাম পাইলটের। পরে যখন আপনার সঙ্গে কথা হবে একটু জানার চেষ্টা করব আসলে যে পরিবারটা ঠিক এই মুহূর্তে অসহায় হয়ে গেল, তারা আসলে কোনো মহল থেকে কোনো জায়গা থেকে আশাবাদ পেলেন কিনা। নিশ্চয়ই পরবর্তীতে সেগুলো নিয়ে কথা হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে সহকর্মী শহীদুল ইসলাম পাইলট। এদিকে ফার্মগেট মেট্রো রেলে বেয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার কারণে দ্বিতীয় দিনের মতো আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে এবং শুরু হয়নি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচলও। তালাবদ্ধ রয়েছে বিজয় সরণি, কারণবাজার স্টেশন, তবে শাহবাগ থেকে মতিঝিল রুটে রেল চলছে। অন্যদিকে আগারগাঁও থেকে উত্তর এবং ফিরতি পথে যাত্রী সেবা দেওয়া হচ্ছে। সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে যাত্রীরা দ্রুত বেয়ারিং প্যাড মেরামতের দাবি জানান। এছাড়া বেয়ারিং প্যাড নিয়মিত তদারকির কথা বলেন তারা। যাত্রীরা বলছেন উত্তরা থেকে মতিঝিলে অফিসগামী যাত্রীরা আগারগাঁও নেমে অন্য যানবাহনে যাচ্ছেন, তবে যানজটের কারণে ঠিক সময়ে অফিসে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। ওদিকে দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেন কেউ, আর যাতে এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। শেরপাড়া থেকে আগারগাঁও পর্যন্ত আসলাম, এখন নেমে কিভাবে যাব আমি জানি না। আমি যাব পান্থপথে, তো আমার এখন এখানে নামতে হইতেছে আর কি। তো তারপর এখান থেকে বাসে করে আমি পান্থপথে যাব। আমার অফিস মতিঝিল, আমার এখন আগারগাঁও নামে এখন আমার হয়তো ইজি বাইকে বা মোটর বাইকে যাওয়া লাগবে। তো এটা তো বিশাল সমস্যা একটা। যত দ্রুত সম্ভব চালু করলে ভালো হয়, না তো সবারই ভোগান্তি হবে, কষ্ট তো অবশ্যই হবে সবারই। যে পরিমাণ ভোগান্তি হয়েছে এটা আসলে খুব দ্রুত চালু করে দিলে আমাদের জন্য খুব ভালো হবে। রাজধানীর সড়কে বিভিন্ন পয়েন্টে যানবাহন এবং যাত্রী চাপের খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শাহরিয়ার ইমতিয়াজ, আমরা আসলে কদিন আমরা দেখতে পাচ্ছিলাম যে মেট্রো রেলে চলাচল করে যাত্রীরা অভ্যস্ত হয়ে গেছেন এবং সেই সময়টা মাথায় রেখেই তারা বাসা থেকে বের হন। হঠাৎ করে এমন পরিস্থিতি এবং 2-3টে গুরুত্বপূর্ণ স্টেশন আসলে বন্ধ রয়েছে।
ফেলেছে। ঠিক এই মুহূর্তে আসলে এই কারণে যানজটের পরিমাণটা বেড়েছে কিনা, যাত্রী ভোগান্তি কেমন দেখছেন একটু জানাবেন। কিছুটা তো আপনার মাধ্যমে জানতে পারলাম, এবং কখন আসলে স্টেশনগুলো চালু হতে পারে তেমন কোনো আশাবাদ এসেছে কিনা এখন পর্যন্ত? আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে কিন্তু যেহেতু ফার্মগেটে কালকে বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনা ঘটেছিল, এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ফার্মগেট এবং কারণ বাজার এবং বিজয় সরণি ফার্মগেট এই মেট্রো পয়েন্টগুলো বন্ধ ছিল। এবং সুখবর বলতে আমরা 11টা নাগাদের পরে দেখেছি, 11টা বাজার পরপরই দেখেছি যে ফার্মগেট এলাকা, আমি এখন আছি ফার্মগেটে, এবং এখানে দেখেছি যে মেট্রো স্টেশনের যে গেটগুলো সেগুলো খুলে দেওয়া হয়েছে, এবং মেট্রোর যে কার্যক্রম যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা লাইন ধরেছে। এবং আমরা এখানকার যারা কর্মকর্তা কর্মচারী তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে যে 11টার আগে তারা আগে ট্রায়াল হয়েছে, ট্রায়ালের পরে যাত্রীদের জন্য 11টার পর আসলে এটা খুলে দেওয়া হয়েছে। এটা হলো ভিতরের চিত্র। এবং এখন যে পয়েন্টগুলোতে এবং আমরা যেটা দেখেছি যে 3টা মেট্রো স্টেশনে যেটা বন্ধ ছিল, এটা এখন স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চলবে, এমনটাই আসলে তারা বলছে। এরপরে যদি আমরা বলি যে আমরা বাহিরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে যেহেতু আমরা সকাল থেকে যেহেতু এই 3টা মেট্রো স্টেশনের পয়েন্ট বন্ধ ছিল, এবং সেখানে প্রচুর যানজট তৈরি হয়েছে, এবং আমরা যারা বিশেষ করে যারা অফিসগামী মানুষ আছে তাদের যে নির্ধারিত সময়, তারা কিন্তু নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছে না। আর এখানকার যারা মানুষ তারা যেটা বলছে, এখানকার সাধারণ যাত্রীরা তাদের তো আসলে মেট্রো রেলে যাতায়াত করতে করতে অভ্যস্ত। মেট্রো রেলে যাতায়াতের পরে এখন যেখানে খুলে দিয়েছে তারা এখন কিছুটা স্বস্তি প্রকাশ করছে। তারা আশা প্রকাশ করছে যে মেট্রো রেলে যে গতকাল থেকে যে ধরনের ভোগান্তি ছিল সেটা আস্তে আস্তে স্বাভাবিক হবে, এবং বাহিরে যে আমরা যে চিত্র দেখেছি যানজটের, সেই চিত্রটা আস্তে আস্তে স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা করছে এখানকার সাধারণ যাত্রীরা। তো রাজধানীর ফার্মগেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। অনেক ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ, আপনার কাছ থেকে আসলে ফার্মগেট এলাকার খবর তো নিলাম। আমরা আরেকটু জানতে চাই, আমাদের সঙ্গে বিজয় সরণি, ফার্মগেট এবং কারণ বাজার 3টি স্টেশন বন্ধ থাকার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানে আসলে 5 সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, যাদের কাজটা হচ্ছে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা, এবং সেই আপডেটটা জেনে নিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। এই ঘটনার পর থেকে তো আপনি প্রতিটা ধাপ আসলে ফলো করছেন, এবং আপনার কাছ থেকে আসলে আমরা আপডেটও হচ্ছে, একটু জানাবেন এখন পর্যন্ত এই 3টি স্টেশন বন্ধ রাখা এবং কি কারণে আসলে দুর্ঘটনাটা ঘটলো, গাফিলতি কোথায় ছিল, তদন্ত কমিটি কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পেরেছে কিনা, এবং এই জায়গা পরিদর্শনের ক্ষেত্রে কমিটির কেউ আসবেন কিনা, কি দেখছেন আসলে? প্রথমে যেটি বলতে চাচ্ছি যে মেট্রো চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। ঠিক 11টার সময় কিন্তু আমরা আগারগাঁ থেকে ফার্মগেট অভিমুখে যে মেট্রো রেলটি রয়েছে সেটি কিন্তু আমরা যেতে দেখেছি। এছাড়াও আমরা মেট্রো রেলের বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে তারা বলেছেন যে 11টা থেকে মেট্রো চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। এর আগে কিন্তু আমরা সকাল থেকেই আগারগাঁতে ছিলাম, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছিল, এবং শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত স্বাভাবিক ছিল। এছাড়া কিন্তু বিজয় সরণি, ফার্মগেট, কারণ বাজার এই 3টি স্টেশন কিন্তু বন্ধ ছিল। ঠিক 11টার সময় এই মেট্রো চলাচল স্বাভাবিক হয়। আমরা কয়েকটি সূত্র এবং নিজ সচক্ষে কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি। এর আগে আপনি যেটি বলেছেন যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই দুর্ঘটনার সাথে জড়িত, এবং এর বিচারের দাবি যেমনি করছেন যাত্রীরা এবং সাধারণ মানুষজন, তেমনিভাবে তদন্ত কমিটি যেটি করা হয়েছে সেটিরও ফলাফল কিন্তু তারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই তদন্ত কমিটি কিন্তু 2 সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে, এবং এই দুর্ঘটনায় যে পথচারী নিহত হয়েছেন তার পরিবারকে যে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটিও কিন্তু যাত্রী এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেই বলছেন যে একজন মানুষের জীবনের মূল্য কখনই 5 লক্ষ টাকা হতে পারে না, এবং এটি টাকা দিয়ে আসলে ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এটি অন্ততপক্ষে 2 কোটি টাকা দেওয়ার কথা কিন্তু যাত্রীরা বলছেন। সকালে আমরা যে সকল যাত্রীদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু এমনটি বলছেন যে জানেন যে কাল দুপুর 12:30টার দিকে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে মেট্রো চলাচল বন্ধ থাকে, এবং 2.5 ঘন্টা পর কিন্তু আগারগাঁ থেকে উত্তরা এবং উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়। এর পরবর্তীতে কিন্তু আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল প্রায় 22 ঘন্টা ধরে বন্ধ ছিল। এর পরবর্তীতে কিন্তু এই মেট্রো চলাচল আবারও ঠিক আজ সকালে 11টার সময় চালু হয়েছে, এবং যাত্রীদের মাঝেও কিন্তু স্বস্তি ফিরে এসেছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে 3 ঘন্টা ধরে কিন্তু আগারগাঁ এই সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং সেই যানজটের ছবিও আপনার মাধ্যমে দেখেছি, এবং নিঃসন্দেহে স্বস্তির খবর যে সেই সব মেট্রো রেল চলাচলটা স্বাভাবিক হলো। এখন প্রশ্ন হচ্ছে এই 5 সদস্যের যে তদন্ত কমিটি তারা কি ফলাফলটা দেয়, এবং নিশ্চয়ই সেই ফলাফলের আপডেট পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত আমরা জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মুহাইমিনুল খান অপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
ভিন্ন প্রসঙ্গ, দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী আগারগাঁওয়ে চলছে জয়েন্ট ইকোনমিক কমিশনের এই বৈঠক। অংশ নিচ্ছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আজ আগারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এতে উপস্থিত থাকবেন। চলতি বছরে এ নিয়ে মোট ৫ জন পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ঢাকায় এলেন। অন্যদিকে সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান ফম খালিদ হোসেন। চলতি মাসেই বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদেরও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। এই বৈঠকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার। ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে রেলপথ অবরোধ করেছে সর্বস্তরের জনগণ। এতে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। রোববার থেকে সড়ক, রেল এবং নৌপথ অবরোধের ডাক দেয় এই বাসিন্দারা। প্রথম দিন সড়ক অবরোধ করে আজ দ্বিতীয় দিনের সকাল থেকে রেলপথে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আগামীকাল নৌপথ অবরোধ করবে। 3 দিনের মধ্যে ভৈরবকে জেলা ঘোষণা দাবি না করলে রেলপথ, নৌপথ এবং সড়কপথ একসঙ্গে বন্ধের হুমকি দেন আন্দোলনকারীরা। এর আগে জনদাবির মুখে 2009 সালে সাবেক সরকার ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল, কিন্তু কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষার আন্দোলনের বিষয়টিতে আটকে যায়। দর্শক, বলছিলাম একটু আগে, ভৈরবকে জেলা করার দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছে সেখানকার সর্বস্তরের জনতা। সকাল 10টা থেকে রেলপথে অবস্থানের আন্দোলনকারীরা এবং এর ফলে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। আরও আপডেট নিতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে মোহাম্মদ আলামিন টিটু। আলামিন টিটু, এখন পর্যন্ত আসলে আন্দোলনকারীদের অবস্থানটা কি? তারা সেখানে আছেন কিনা? কতক্ষণ আসলে অবরোধ করবেন? এবং এর পরবর্তীতে আমরা শুনতে পাচ্ছি নৌপথ তারা অবরোধ করতে চান এবং তাদের একটা আলটিমেটাম আছে, 3 দিনের মধ্যে ভৈরবকে জেলা ঘোষণা করতে হবে। প্রথমত এখনকার আন্দোলনকারীদের অবস্থানটা জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা কোনো বার্তা তাদের দিকে এসেছে কিনা? জি রাকিব, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভৈরবে কিন্তু গতকাল থেকে টানা 3 দিনের কর্মসূচি পালিত হচ্ছে, অর্থাৎ দেশের 65তম জেলা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সড়ক পথ অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। আজ কিন্তু সকাল 10টা থেকে রেলপথ অবরোধ করে, ফলে কিন্তু সকাল 10:30টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস অর্থাৎ ঢাকাগামী উপকূল এক্সপ্রেসটি ট্রেন আটকে রাখে। এখন পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ট্রেনটি স্টেশন এলাকায় আটকা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেমনটি জানি যে আগামীকাল কিন্তু এই জেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীরা নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। আমরা যদি এই মুহূর্তে একটু কথা বলি একজনের সঙ্গে, যে আপনি কেন ভৈরবকে জেলা বাস্তবায়নের দাবিটি রাখে বলে মনে করেন? আসসালামু আলাইকুম। আমাদের ভৈরবটা বাণিজ্যিক দিকে, শিল্প এলাকার সর্বদিকে আমাদের ভৈরব সব জায়গায় যাওয়া যায় এবং জংশন। আমরা এই ভৈরবটাকে 65তম জেলা হিসেবে দেখতে চাই। আমরা ঢাকা বিভাগে আছি, আমরা ঢাকা বিভাগে থাকতে চাই। আমাদেরকে 65তম জেলা ঘোষণা করতে হবে, না হলে সমস্ত দেশ অচল করে দিব, ভৈরবকে বন্ধ করে দিয়ে। আমরা যদি আরেকটু কথা বলি আরেকজনের সাথে, তিনি আপনি কেন মনে করেন এই ভৈরব জেলার দাবি রাখে? আমি মনে করি ভৌগোলিক দিক দিয়ে ভৈরব অনেক অগ্রগামী। ভৈরবে ব্যবসা বাণিজ্য অনেক অগ্রগামী। 2009 সালে 15ই অক্টোবর ভৈরব প্রজ্ঞাপন জারি হয়েছিল, কোনো এক উদ্দেশ্যের কারণে কেন জানি এটা স্থগিত হয়ে আছে। তাই ভৈরবের মানুষের প্রাণের দাবি ভৈরব জেলা হোক, অনতিবিলম্বে ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা হোক। অনেক ধন্যবাদ আলামিন টিটু। আন্দোলনের আরও খবর নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানবো। সহকর্মী আলামিন টিটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ভৈরবকে জেলা করার দাবিতে যে রেলপথ অবরোধ করে আন্দোলন চলছে, সে আন্দোলনের আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। সাভারে মধ্যরাতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় থমথমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীর উপস্থিতি কম। রাতে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহতদের হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস ছাত্রাবাসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এই নিয়ে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রাতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওই ছাত্রাবাসে হামলা চালায়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে 2 ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে সংঘর্ষে। এ সময় সিটি ইউনিভার্সিটির একটি বাস, একটি মিনি বাস এবং একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকায় তৈরি হয় উত্তেজনা। বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে লাগে, তো পরবর্তীতে সে সরিও বলছে যে আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে। আমাদের মোটরসাইকেলও ভাঙা হয়েছে, ইভেন আমাদের টিচারদের, স্টাফ বাসদের সবকিছুই পুনর্দেব হয়েছে। আর সব থেকে বড় কথা হলো এখানে স্টুডেন্টদের সেফটি, যেটা হচ্ছে যে প্রশাসনের দেওয়া উচিত বা ছিল, সেখানে বিন্দু মাত্র কোনো তারা ভূমিকা পালন করেনি। অ্যাকাউন্টসে আমাদের সকলের যে টিউশন ফি
জমা দেয়, সেগুলো সব অর্থ এখানে ছিল, সেগুলো লুটপাট করছে। একদিকে প্রকৃতির ফিরে আসা, অন্যদিকে বাসিন্দাদের দিন যাপনের কঠিন সংগ্রাম। কেউ আছে অর্থাহারে, কেউ বা অনাহারে। পড়াশোনা বন্ধ হয়ে গেছে বাচ্চাদের। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি কোরালদ্বীপ সেন্ট মার্টিনের মানুষেরা। আর রিসোর্ট মালিকদের তো পথে বসার উপক্রম। পরিবেশ রক্ষার নামে বিধিনিষেধ নিয়ে ক্ষোভের বিস্ফোরণ তাদের কণ্ঠে। সেন্ট মার্টিনস ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন তানভীর, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। বিস্তৃত নীল জলরাশি কিংবা কাকড়াদের এমন জলকেলি খেলা। দ্বীপ ঘুরলেই চোখে পড়বে লাল কাকড়াদের অবাধ বিচরণ। ভাগ্য ভালো থাকলে মিলে যেতে পারে কচ্ছপদের ডিম পাড়ার অপূর্ব দৃশ্য। আর পানিতে চোখ পড়তেই উকি মারবে নানা জলজ প্রাণী। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য এখন পুরো সেন্ট মার্টিন জুড়ে। নেই কোনো প্লাস্টিকের স্তূপ কিংবা জাহাজ বা ট্রলারের তেলের দূষণ। দিগন্ত জুড়ে শুধুই স্বচ্ছ নীল জলরাশি আর সারি সারি নারকেল ও সুপারি গাছ। সামুদ্রিক শৈবালগুলোও ফিরেছে আপন রঙে। প্রবালগুলো যেন উপভোগ করে যাচ্ছে তাদের নির্মল জীবন। স্বচ্ছ প্রকৃতিতে আপন ছন্দে দ্বীপটির জীব বৈচিত্র্য। টানা প্রায় 9 মাস সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ থাকার পর প্রকৃতিতে যেন প্রাণ ফিরে পেয়েছে। স্বচ্ছ কোরাল থেকে শুরু করে লাল কাঁকড়ারা যেন ফিরে পেয়েছে তাদের আপন নিবাস। তবে প্রজন্ম থেকে প্রজন্ম যারা এই দ্বীপটিতে বসবাস করছে তারা আসলে কেমন আছে? এটি সেন্ট মার্টিনের ডেলপাড়া গ্রামের রশিদ মিয়ার বাড়ি। ৭১ টিমের উপস্থিতির ঠিক আগের দিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান দীর্ঘদিন ক্যান্সারে ভোগা এই মানুষটি। টাকার অভাবে চিকিৎসার শুধু ঘাটতি নয়, শেষ যাত্রায় নিষেধাজ্ঞার কড়াকড়িতে কবরের বাসটুকু জোটেনি তার। কাঠ, বাঁশ এগুলি নিষিদ্ধ। টিউনিও অনুমতি দিচ্ছে না, আমাদের এখানে কোচগাঁড়ে অনুমতি দিচ্ছে না, আর এখানে আমাদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আছে, উনিও অনুমতি দিচ্ছে না। সেই জন্য বাট গাছ আনতে পারিনি। না পারানোর কারণে আবার আমি প্রত্যেক বাড়ি থেকে 1-2টা করে কাঠ নিয়ে 5টার দিকে দাফন হয়েছে। 30 বছরের মধ্যে এই জিনিসটা কখনো দেখি নাই। এখন বর্তমান রানি যে এই জিনিসটা চলতেছে, এই জিনিসটা কখনো জীবন আমার লাইফের মধ্যে দেখি নাই। গত ফেব্রুয়ারিতে পর্যটন নিষেধাজ্ঞার পর থেকেই দারিদ্র্যের চরম সীমার সাক্ষী হতে হচ্ছে এ অঞ্চলের প্রায় 11,000 মানুষকে। কেউ এখন অর্ধাহারে, কেউ অনাহারে দিন কাটাচ্ছে। মাছ ধরাও বন্ধ থাকায় অনেকটা নীরব দুর্ভিক্ষ চলছে পুরো দ্বীপ জুড়ে। পড়ালেখাও বাদ দিতে হয়েছে অনেক ছেলে মেয়ের। আমার ফ্যামিলির কথা বলতে গেলে আমার বলার মতন নাই। এসব বই আমার এখন আর যেতে পারলাম না, সংসারের অভাব, তাই জন্য। বয়স্ক 2 বেলা খাইলে চলে। খানা দিয়ে এখনো সবসময় খাওয়া লাগবে না, সময়ে দোনা দিলে কোথাও আহার। উনির জন্য মানে আমতো কম খাইছে, সময় আমতো বেশ খাইবে, কি করবে? কতকাল পারি নাই, শুধু সাদা ভাত দিয়ে পেঁয়াজ নিয়ে খেতেছে, তরকারি ব্যবহার করতে পারতেছি না। আম্মু বলতেছে আমাকে দেখতে আসতেছে না, আমি কিভাবে দেখতে যাব? আমি খালি হাতে কিভাবে যাব? যেখানে কুকুরের জন্য খাদ্য পাঠাচ্ছে, সেন্ট মার্টিনের লোকালরা কোনো ধরনের পরিবেশ থেকে সাহায্য পাচ্ছে না, খাবারও পাচ্ছে না। তার মানে কুকুরের চেয়ে আমরা লোকাল যারা আছে তারা খারাপ হয়ে গেছি। মাত্র 1 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে পর্যটন চালু হওয়ার কথা থাকলেও রিসোর্টগুলোতে দেখা গেল না তেমন প্রস্তুতি। কথা বলতে গিয়ে জানা যায় রাত্রি যাপনের অনুমতি না দিলে এ খুলে দেওয়া অর্থহীন। এরা আসলে তো আমাদের কিছু ডাব বিক্রেতা ডাব বিক্রি করবে, শুটকি দোকানদার শুটকি বিক্রি করবে, খাবার হোটেলে খাওয়া বিক্রি করবে। এরা যদি থাকতে না পারে এগুলো আমরা কার বিক্রি করবো? ঢাকার মালিক তারা সেন্ট মার্টিনে একটা রিসোর্ট করে রাখছে, তাদের ব্যবসা না হলেও চলে, কিন্তু আমরা যারা স্থানীয় আছে আমরা টুকটাক ব্যবসা বাণিজ্য করি, তাদের ভীষণ ক্ষতি হচ্ছে। পরিবেশ ভারসাম্য রাখে কিন্তু ব্যবসা করা যায়। যা কিছু ছিল আবার ঋণ করে এগুলো সাজাইছি, কিন্তু না খেয়ে মরা ছাড়া আমাদের এখনো উপায় নেই। এছাড়া বিভিন্ন মালামাল আনতে 3-4 ধাপের অনুমতির খড়গে দিশেহারা ব্যবসায়ীরা। 200 বাস নিয়ে আসে অনুমতি, আমাদের জায়গার খতিয়াঙের কাগজ, আমার আইডি কার্ডের কাগজ, আমাদের চেয়ারম্যানের কাগজ লাগে। আমাদের জিনিসগুলো আমি রক্ষা করতে পারিনি, সেগুলো এরকম থেকে বালু আসি টেকনাবার থেকে শুধু এখানে কাজটা দিচ্ছি। এটা সুন্দর চাই নাই,
এরা শুধু বাধা দেওয়ার জন্য আসে এখানে। কোনো রিসোর্টে কাজ চলে না, পুরো সেন্ট মার্টিন সব বন্ধ। কাজ করতে যদি না দেয় আপনারা, আপনি কিভাবে করবেন? মালই যদি আনতে না দেয়, আপনি কি দিয়ে কাজ করবেন? এরা এখানকার ক্ষুধার্ত যদি মেটাতে না পারে, তারা বাঁচবে কি করে বলেন আপনি? বলেন কি আমরা বাংলাদেশের জনগণ না? আমরা বাংলাদেশের ভূখণ্ডিত না? প্রকৃতি রক্ষা করতে গিয়ে মানুষের এমন দুর্দশাকে কিভাবে দেখছে পরিবেশ মন্ত্রণালয়? উপদেষ্টা জানান, সেন্ট মার্টিন নিয়ে মিথ্যা হাইপ সৃষ্টি করা হচ্ছে। দ্রুতই সেখানে রাত্রি যাপনের নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দেওয়া হবে। নানান রংচং চড়িয়ে বলা হচ্ছে সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। তবে জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখেই প্রকৃতিকন্যা সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় কাজ করার আকুতি দ্বীপটির বাসিন্দাদের। ট্যুরিজম বন্ধ না করে পরিবেশ বাঁচাতে কঠোর নিয়ম নীতি যুক্ত করার অনুরোধ তাদের। সুমন তানভীর, ৭১, সেন্ট মার্টিন। দক্ষিণ পূর্ব উপসাগরের অবস্থানরত গভীর যে নিম্নচাপটি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আর মঙ্গলবার নাগাদ ভারতে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মন্থা। এই মন্থার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। বর্ষা শেষ হয়ে এলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি পটুয়াখালীতে। সরকারি হিসেবে চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে হাসপাতালগুলোতে ৩০ থেকে ৩৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। সদর, মির্জাগঞ্জ এবং কলাপাড়ায় শনাক্তের হার সবচেয়ে বেশি। ডেঙ্গু তার মৌসুমি চরিত্র বদলে ১২ মাসে হয়ে উঠেছে জানিয়ে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আসলুল কবির রিপোর্টে তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। পুরুষ ও নারী ওয়ার্ডে প্রবেশ করলেই চোখে পড়ে রোগী আর রোগী। শয্যা সংখ্যার ৩ গুণ বেশি রোগী থাকায় বেড না পেয়ে কেউ মেঝেতে, আবার কেউ বারান্দায় আশ্রয় নিয়েছে। এর মধ্যে কে ডেঙ্গু আক্রান্ত আর কে অন্য রোগের রোগী তা বোঝা দেয়। আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড না থাকায় সবাইকে একসাথে রাখা হয়েছে। ২৫০ বেডের বিপরীতে এখানে প্রতিদিন গড়ে ৬০০ রোগী ভর্তি থাকে। আলাদা কর্নারও নেই, যা দেখে বোঝা যায় যে এখানে ডেঙ্গু রোগী আছে। একই চিত্র শিশু ওয়ার্ডেও। প্রথম দিন ছিল ২,৫,০০০, কালকে টেস্ট করছে, কালকে ২,৩,০০০, আজকে ১,০০,০০০। পাশের জেলা বরগুনার আমতলী উপজেলার রোগীরাও এসেছেন পটুয়াখালীতে চিকিৎসা নিতে। জ্বর আসছিল শুক্রবারে, তারপর টেস্ট করে দেখি আমার ডেঙ্গু হয়েছে, তারপর আর কি হসপিটালে আর কি ভর্তি হলাম টেস্ট করাইয়া। হাজব্যান্ড নিয়ে আসছি, না ডেঙ্গু জ্বর হয়েছে তাই নিয়ে আসছি। তো হাত পাও পাতলাইতে আছে, খুব অস্থির করতে আছে, তারা খাইতে পারি না কিছু। এবছর থেমে থেমে বৃষ্টি বেশি হওয়ায় শনাক্তের হার বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসক। প্লাটিলেট কাউন্ট, শক সিন্ড্রোম বেশির পাশাপাশি এবছর নতুন উপসর্গ ফিভার, আর্থ্রাইটিস বেশি বলেও জানান তিনি। এবার প্রচুর বেশি জ্বরের সাথে আর্থ্রাইটিস হচ্ছে, জয়েন্ট পেইন নিয়ে আসতেছে, যেটা আমাদের ধারণা করা হচ্ছে এটা ডেঙ্গু থেকে হতে পারে অথবা চিকুনগুনিয়া থেকে হতে পারে। এবছর যুবকদের মধ্যে ডেঙ্গু শনাক্তের হার সবচেয়ে বেশি বলে জানান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডেঙ্গু কোনো মৌসুমী রোগ না, আমাদের ১২ মাসেই কিন্তু আসলে ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকতে হবে। হয়তো কোনো সময় দেখা যায় যে এটা শনাক্তের হার বাড়ে, পিকে যায়, কিন্তু আমাদের আইডিসের তথ্য মতে এখন একদম জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতি মাসেই কিছু না কিছু ডেঙ্গু রোগী থাকে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৩,০৯৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসান আহমেদ, ৭১। কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি মেনশন জয়ী বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য আলীর অস্কার স্বপ্ন এবছর পূরণ হচ্ছে না। তবে এই স্বল্পদৈর্ঘ্যটি ২০২৬ এপ্রিল পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রের আসরে তার যাত্রা অব্যাহত রাখবে। তার মধ্যে কোনো একটি অস্কার কোয়ালিফাইং উৎসবে যদি সেরার তকমা জেতে আলী, তবে আগামী বছরে অস্কারে ঠাঁই করে নিতে পারে স্বল্পদৈর্ঘ্যটি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কান, মেলবোর্ন, টরন্টো কিংবা কিয়েভ,
আদনান আর রাজীবের স্বল্পদৈর্ঘ্য আলীর বিশ্বযাত্রায় সিনেমাটি এখন স্পেনের ঐতিহ্যবাহী সিমেন্সি উৎসবের ৭০তম আসরে লড়ছে। কান টরন্টোর পরে সেমেন্সিতে সিলেকশন হওয়া এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আলীর জার্নির ক্ষেত্রে আমি বলবো। তো ওইটা ছিল, পাশাপাশি নর্থ আমেরিকাতে যেমন তাসফিরে আমাদের শো হয়েছে, মালয়েশিয়াতে আমাদের ছিল, থাইল্যান্ডে ছিল ব্যাংককে, কানাডাতে এফএনসিতে ছিল, ইটালিতে আলিস নেলা সিত্তাতে ছিল। তো এরকম আবার অস্ট্রেলিয়াতেও একটা বাইরন বে ফেস্টিভ্যালও হবে এই মাসের শেষের দিকে, অক্টোবরের শেষের দিকে। সো অক্টোবর মাস জুড়ে আসলে ৩-৪টা কন্টিনজেন্ট জুড়ে আলীর স্ক্রিনিং ছিল। সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির নর্থ আমেরিকান প্রিমিয়ারে নির্মাতা রাজীব ৭১-এর ক্যামেরা জানিয়েছিলেন আলীর অস্কার স্বপ্নের কথা। জি অবশ্যই, আলীকে নিয়ে তো ডেফিনেটলি চাই অস্কারে যেতে। ফর দ্যাট আসলে আমাদের অস্কার কোয়ালিফাইং একটা ফেস্টিভ্যালে জিততে হবে, সো সেটার জন্য অপেক্ষায় আছি। যদি এবছর জিতে যাই কোনোভাবে তাহলে ইট উইল বি অ্যামেজিং। তবে এবারের অস্কারে সে স্বপ্ন পূরণ হচ্ছে না, কারণ এর মধ্যে কোনো অস্কার কোয়ালিফাইং উৎসব জেতেনি সিনেমা আলী। অ্যাটলিস্ট 2026 সালের মার্চ এপ্রিল পর্যন্ত আলীর ফেস্টিভ্যাল রানটা কন্টিনিউ করব। একটা ছবি একটা পুরো বছর ডিজার্ভ করে তার ফেস্টিভ্যাল রানের ক্ষেত্রে। তো এটার জার্নি যেহেতু এবছর মে মাস থেকে শুরু হয়েছিল, সো আগামী বছর এপ্রিল মে পর্যন্ত হয়তোবা এটা চলবে। এবছরের যে অস্কার সাবমিশন সেটা হয়তোবা হবে না, বা সেটার হয়তোবা সময় নেই, কিন্তু সেটার সাথে এটা ডিপেন্ড করে না, কারণ এটা আসলে যেই বছরের ফেস্টিভ্যাল জিতবে সেই বছরের সাপেক্ষে হবে। মানুষের কণ্ঠস্বর শুনতে চাওয়া পরিচালক রাজীবের গল্প আলীর সম্ভাবনা থাকছে অস্কারের পরবর্তী আসরে, যদি এর মাঝে কোনো অস্কার কোয়ালিফাইং উৎসবে সেরার সম্মান জেতে সিনেমাটি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে অভিভাবকেরা নিজেরাই গড়ে তুলেছেন ফুটবল ক্লাব। ক্লাবের খেলোয়াড় ৫ থেকে ৭ বছর বয়সী শিশুরা। এমন উদ্যোগ কাজেও দিয়েছে। মোবাইল থেকে কিছুটা হলেও দূরে থেকে শিশুরা অপেক্ষা করে ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানোর জন্য। অভিনব এই ফুটবল ক্লাবের খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন খোরশেদ আলম। কারো পছন্দ স্ট্রাইকিং, কারো ডিফেন্ডিং, কারো বা গোলকিপিং। ক্ষিপ্রতা, আনন্দ কিংবা আয়োজনের উৎসাহে কমতি নেই এই দুরন্ত খুদে ফুটবলারদের। ২০ মিনিটের খেলার আগে নিয়ম মেনে চলে স্ট্রেচিং, যেখানে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন শিশুদের বাবারাই। ইলেকট্রনিক ডিভাইস যখন শিশুর শৈশবকে গিলে খাচ্ছে, তখন রাজধানীর সহজপাঠ স্কুলের কিছু অভিভাবক ২ বছর আগে নেন এই উদ্যোগ। ডিভাইস আসক্ত এই খুদে খেলোয়াড়দের এক প্রকার জোর করেই মাঠে নিয়ে আসতে হতো। স্ট্রাইকারে গেছে কিন্তু কেউ পাস করতেছে না, আমার 2বার ক্লিয়ার শট ছিল। এই হচ্ছে ডিফেন্ডার। হ্যাঁ, গোল দিতে পারতেছিলাম, এই জন্য স্ট্রাইকার থেকে আমি হচ্ছে গোলকিপার হয়েছি। খেলার রেজাল্ট কি ছিল? অনেক ভালো। তারা এখন আর ডিভাইসে অত আসক্ত না। তারা এখন বাসায় শনিবার হলে চিন্তা করে, তারা শুক্রবার দিন পড়া রেডি করে ফেলে, বৃহস্পতিবার সমস্ত পড়া কমপ্লিট করে ফেলে, শুক্র তাদের খেলা হবে। এই খেলায় নিয়মের খুব একটা বালাই নেই। কখনো ২০ জন মিলেই একসাথে বল নিয়ে কারাকারি, রাগ হলে কখনো বা হাত দিয়েই বল ধরছে। তারপরও অভিভাবকদের স্বস্তি, শিশুরা মোবাইল রেখে মাঠে নামছে। এই দিনটার জন্য কিন্তু ওরা সারা সপ্তাহ অপেক্ষা করে। ওদের আগে কথা বলার যে টপিকটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। ডিভাইস থেকে দূরে থাকো, তাহলে ওই দিনটাতে তুমি আরো বেশি সময় তুমি ওখানে পাবে। এইভাবে ওদেরকে মাঠের লোভে ওদেরকে করা যাচ্ছে, মানে ডিভাইস থেকে দূরে সরানো যাচ্ছে। অনেকেই গোল মারতে আসছিল, আমি ঠেকিয়েছি। আমার আব্বুর সাথে আসছি, এখানে খেলাই অনেক ভালো। স্ট্রাইকারে খেললে গোল দেওয়ার একটা বেশি চান্স থাকে। ফ্রেন্ডের সাথে খেলতে আসছে। এই মাঠের কারো স্বপ্ন হামজা হবার, কারো বা ঋতুপর্ণা চাকমা। সপ্তাহে শনিবার বসিলার একটি টার্ফে এমন উৎসবে মেতে ওঠেন ফ্যামিলি ফুটবল ক্লাবের সদস্যরা, যেখানে বাবারা যখন প্রশিক্ষণ দেয়, মায়েরা তখন ব্যস্ত শিশুদের জুস কিংবা টিফিন তৈরিতে। এখন ওরা নিজেরাই বলে যে মা, আগে মোবাইলে যে গেম খেলে যে আনন্দটা পেতাম, এখন হচ্ছে মানে মাঠে যে খেলে তার থেকে বেশি আনন্দ পাওয়া লাগে। মেইন উদ্দেশ্য আরেকটা ছিল যে বাবা ছেলে একসাথে আমরা খেলবো।
ব্যতিক্রমী এই ক্লাবের সদস্যরা মনে করেন বিকল্প তৈরি না করলে শিশুদের মোবাইল থেকে দূরে রাখা সম্ভব নয়। এমন উদ্যোগ পুরো রাজধানীতে ছড়িয়ে পড়লেই নতুন প্রজন্মের যথাযথ বিকাশ সম্ভব বলেও মত তাদের। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।